नमस्कार बंधुरा बांग्लादेशे इतिमध्येई बांग्लादेशेर साবেক प्रधानमंत्री शेख हासिना प्रधानमंत्री पद थेके इस्तफा दिए देश छेड़ेछेन और बांग्लादेशेर सेनारा एरই मध्य देशेर शासनभार ग्रहण करेछेन एबं अंतर्वर्ती सरकार गठन करे फेलेछेन। और एसबेर माझे बांग्लादेशेर सेंट मार्टिन द्वीप अत्यंत गुरुत्वपूर्ण भूमिका हये उठेছে। तो बंधुरा एखाने सबार प्रथमेই आपनारा दुटी छवि देखते पाচ্ছেন, एकजনের नाम रयेছে डोनाल्ड लुप एबं आरेकजনের नाम रयेছে किन्तु पिटार हास। तो आजकेर भिडियोते आमी एक एक करे किन्तु प्रत्येकेर पर्दा फाँस करते चलेছি एबं बांग्लादेशेर आजकेर এই পরিস্থিতির পিছনে মূলত কার হাত রয়েছে এবং এই যে দুজন ব্যক্তি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই দুজনের কি ভূমিকা রয়েছে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে কিন্তু জানতে হবে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত এবং চায়নার মধ্যে এমন এক ডেলিগেট ব্যালেন্স বানিয়ে রেখেছিল যাতে করে দুই দেশ বাংলাদেশের সাথে খুশি থাকে এবং শেখ হাসিনার সরকার যেন ঠিকঠাকভাবে চলতেও পারে। আর এতে করেই কিন্তু গা জ্বলে উঠেছিল অলমাইটি আমেরিকার। আজকে বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে সবথেকে বড় যার হাত রয়েছে সেটা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বিস্তারিত তথ্যটা আপনাদের আজকের এই ভিডিওতে চুলচেরাভাবে বিশ্লেষণ অবশ্যই করব, তার জন্য অবশ্যই ভিডিওটিকে কিন্তু আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন যে বাংলাদেশ কিন্তু চীনের থেকে ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্টটা নিত, কিন্তু মাঝে মধ্যে আবার কিন্তু ভারতে এসে ভারতের সাথে সুসম্পর্কটাও বজায় রাখতো। আর এই ব্যাপারগুলোই ইউএসের কাছে একদমই পছন্দ হতো না। তো সাল 2016 সালে বাংলাদেশের প্রতি আমেরিকা কিন্তু পুরোদমে খেপে গিয়েছিল যখন বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অফিসিয়ালি জয়েন্ট হয়ে যায়। কারণ ইউএসএ সবসময় চাইতো বাংলাদেশকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে। যখন বন্দর তৈরি হয়েছিল তখন আমেরিকা চেয়েছিল বাংলাদেশ এই বন্দরের কাজকর্ম দেখাশোনা করুক, বাট বাংলাদেশ এরকম কিন্তু কিছুই করেনি। আর এর জন্যই আমেরিকা শেখ হাসিনা সরকারের প্রতি কড়া নজর রাখা শুরু করে ঠিক 2016 সাল থেকে। তারপরে আসে 2021 সাল যখন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ বাংলাদেশের একটা এলিট ফোর্স গ্রুপ যার নাম র্যাব, তার উপরে আমেরিকা স্যাংশন লাগিয়ে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার তো এটা যে র্যাবকে তৈরি করেছিল খালেদা জিয়া, যিনি বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে লিড করতেন। আর এই বিএনপি হলো বাংলাদেশের প্রধান বিরোধী পার্টি। আর শেখ হাসিনা পার্টির নাম আপনারা প্রত্যেকে কম বেশি জানেন, আওয়ামী লীগ। এছাড়াও বাংলাদেশের তৃতীয় একটি পার্টি রয়েছে যার নাম জামায়াতে ইসলামী। তো এই পার্টিকে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু ব্যান করে রেখেছিল তাদের কার্যক্রমের জন্য। আর তারপরে শেখ হাসিনা সরকারও এই জামায়াতে ইসলামী পার্টিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এই জামায়াতে ইসলামী সম্পূর্ণভাবে রেডিক্যাল একটা পার্টি। 1971 সালে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করা হয়েছিল, তখন এই জামায়াতে ইসলামী কিন্তু এর কঠোর বিরোধিতা করেছিলেন। এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের ফাদার অফ নেশন বলা হয়, তাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘৃণা করত। এমনকি বাংলাদেশে বিএনপি যে পার্টি রয়েছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তারা কিন্তু একটি ফান্ডামেন্টালিস্ট একটা পার্টি যারা বাংলাদেশের জামায়াতে ইসলামীর কিন্তু অনেকাংশ সাপোর্ট পেয়ে এই মুহূর্তে বসে আছে। অন্যদিকে আওয়ামী লীগ এক ধরনের সেন্টারিস্ট পার্টি, অর্থাৎ বলা যেতে পারে একটি বৃহৎ পরিসরে সেকুলার নিয়মনীতিতে বাংলাদেশকে পরিচালনা করছিলেন এই আওয়ামী লীগ সরকার, যেটা লিড করছিলেন কিন্তু শেখ হাসিনা। তো এই সমস্ত নাম, এই সমস্ত পার্টি, এই সমস্ত পার্টির মতাদর্শ জানা কিন্তু একান্তই প্রয়োজন ছিল আপনাদের। কারণ এখন যে আপনাদের সামনে ধীরে ধীরে বাংলাদেশের এই কাণ্ড কারখানাগুলির আসল পর্দাফাশ করব, তার মধ্যে এই গোপন বিষয়গুলি কিন্তু সুপ্তভাবে অবশ্যই লুকিয়ে রয়েছে। তো এবারে চলুন আমরা চলে যাব 21শে জুন 2023 সালে, যেদিন শেখ হাসিনা ওপেনলিভাবে বলেছিলেন যে ইউএসএ আমাদের এখানে একটি আইল্যান্ড চাচ্ছে আর সেখানে তাদের নৌসেনা স্থাপন করতে চায়, কিন্তু আমি কখনোই আমাদের এই আইল্যান্ডকে বিক্রি হতে দেব না। সাথে তিনি এও বলেন যে আমাদের বিরোধী পার্টি বিএনপি সম্পূর্ণভাবে এই আইল্যান্ড বিক্রি করতে রাজি আছে। যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় বিএনপি ফিরে আসে
তাহলে ওপেনলিভাবে ইউএসের কাছে তারা কিন্তু এই আইল্যান্ডটিকে বিক্রি করে দেবে। ইউএস এই শেখ হাসিনার অভিযোগগুলিকে কিন্তু সরাসরিভাবে খারিজ করে দিয়ে জানায় যে আমরা বাংলাদেশের কাছে এমন কোনো আইল্যান্ড নিতে চাইনি। তবে ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন যে ইউএস কিন্তু এ ধরনের অনেক রকম অভিযোগে কিন্তু খারিজ করে দেয়, কিন্তু যেভাবে বাংলাদেশের পরিস্থিতি গড়ায় তাতে করে আপনারা বুঝতে পারবেন যে ইউএসএ যে খারিজ করা বিষয়গুলি আদতেও কিন্তু ঢপে টেকেনি। যতটা শেখ হাসিনার অভিযোগে দম ছিল সেই অনুযায়ী কিন্তু ইউএসএ যে অভিযোগগুলি খারিজ করেছে তাতে আপনারা কিন্তু কম আর বেশির কিন্তু তফাৎ লক্ষ্য করতে পারবেন। তো সমস্ত অভিযোগগুলি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং তার আগে আমরা কিন্তু একটু বুঝে নেব যে এই সবের মাঝে আইল্যান্ড কিভাবে এলো। তো আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আইল্যান্ডের কথা বলছি তার নাম সেন্ট মার্টিন। 1900 সালে এই আইল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল এবং 1947 সালে ভারত স্বাধীন হবার পর পূর্ব পাকিস্তানে এই আইল্যান্ডটি পড়ে যায়। আর যখন পূর্ব পাকিস্তান থেকে 1971 সালে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হয় তখনও কিন্তু এই দ্বীপটি বাংলাদেশের অধীনে থাকে, কিন্তু মায়ানমারও এই আইল্যান্ডের জন্য লাগাতার ক্লেম করতে থাকে। ইভেনচুয়ালি 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটা ক্লিয়ার হয়ে যায় যে এই সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের এবং এই দ্বীপটির ক্ষমতা বাংলাদেশের হাতেই থাকবে। আর ওই সময়টুকুন পর্যন্ত বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানোর অন্যতম কারিগর শেখ মুজিবুর রহমান কিন্তু বেঁচে ছিলেন, কিন্তু তার পরের বছরই শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাইকে বাংলাদেশ আর্মিরা হত্যা করে ফেলে। শুধুমাত্র বেঁচে ছিলেন মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। তারা দুই বোন ওই সময় জার্মানিতে অবস্থান করছিলেন এবং শেখ মুজিবুর রহমান মৃত্যুর পর 1996 সাল পর্যন্ত কখনো আর্মি কখনো বা বিএনপি বাংলাদেশকে শাসন করছিলেন এবং ফাইনালি 1996 সালে প্রথমবার শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফেরে। আর এই পুরো সময়কালে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই সেন্ট মার্টিন দ্বীপটি। সেন্ট মার্টিন দ্বীপটি এই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ এই দ্বীপের প্রতি চীনেরও কিন্তু নজর ছিল, কারণ এই যে ম্যাপের সাহায্যে আপনারা সেন্ট মার্টিন দ্বীপটি দেখতে পাচ্ছেন এটা দারুণভাবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি দারুণ একটি জায়গায় কিন্তু বিরাজ করছে। কারণ আমেরিকা আগাগোড়াই চাইতো তারা এই আইল্যান্ডের ওপর একটি সামরিক ঘাঁটি বানাবে এবং সেই সামরিক ঘাঁটি বানিয়ে আমেরিকা চীনের ওপর প্রেসার মাউন্ট করবে। আর চীন চাইতো এই আইল্যান্ডের ওপর চীনের অ্যাক্সেস বজায় রাখতে যাতে করে পুরো সমুদ্র এলাকাতে চীনের কন্ট্রোল বজায় থাকে। কেননা বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চীনকে যথেষ্ট রকম কিন্তু সাপোর্ট করত, আর এসবই কিন্তু আমেরিকা কখনোই পছন্দ করতো না। তাই তারা সবসময় চাইতো বাংলাদেশে এমন এক সরকার আসুক যাতে করে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকাকে দিয়ে দেয় এবং তারা সেখানে তাদের সামরিক ঘাঁটি অনায়াসেই বানিয়ে ফেলতে পারে। 1960 সালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ ছিল তখন পাকিস্তানের যিনি লিডার ছিলেন আইয়ুব খান, যার ব্যাকগ্রাউন্ড ছিল পাকিস্তান আর্মি থেকে, তো আইয়ুব খান সম্পর্কিত সে সময় অনেক খবর কিন্তু উঠেছিল যে তিনি নাকি ইউএসের কাছে এই আইল্যান্ড বিক্রি করার জন্য রাজি হয়ে গেছিলেন। যাই হোক, সে সময় তিনি আইল্যান্ডটি আর বিক্রি করতে পারেননি। তারপর মুজিবুর রহমানের মৃত্যুর পর 1977 সাল থেকে শুরু করে 1990 সালের মধ্যে এমন অনেকবার কিন্তু খবর উঠেছে যে বিএনপি নাকি এই দ্বীপটি বেচতে রাজি হয়ে গেছে, কখনো আর্মিরা নাকি বিক্রি করতে রাজি হয়ে গেছে এবং ইউএসএ নাকি এই দ্বীপের ওপরে এবারে পুরোপুরিভাবে কন্ট্রোল নিয়ে ফেলবে। বাট ফরচুনেটলি বাংলাদেশ কিন্তু এমনটা করতেই পারেনি। আর শেখ হাসিনা সরকার একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলেন যে এই দ্বীপের ওপরে তিনি ইউএসএর কন্ট্রোল কখনোই হতে দেবে না। কিন্তু এই আইল্যান্ডের ওপর শুধুমাত্র যে বাংলাদেশি অধিকার দেখায় এমনটা কিন্তু না, কারণ মাঝে মধ্যে কিন্তু মায়ানমারও এই আইল্যান্ডের জন্য অধিকার দেখায়। সাল 2021-এ যখন মায়ানমারে আর্মি রুল জারি করা হয় তখন কিন্তু তারা সরাসরি এই আইল্যান্ডের ওপর বোমা নিক্ষেপ করতে শুরু করে, আর বাংলাদেশের অ্যাক্সেস কিন্তু এই আইল্যান্ড থেকে ধীরে ধীরে কাটতে শুরু করে। আর এই আইল্যান্ড নিয়ে তরজা আরও কিন্তু জোরালো হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে পেছন থেকে এই মায়ানমারের যে বোমা নিক্ষেপ এই আইল্যান্ডের ওপরে এই সব কিছুর পেছনে নাকি ইন্ধন যোগাচ্ছিল অলমাইটি আমেরিকা। তো যাই হোক বন্ধুরা, আমরা ছিলাম জুন 2023 সালে যখন শেখ হাসিনা বলে যে বিএনপি এই আইল্যান্ড বিক্রি করার জন্য তৈরি হয়ে বসে আছে। তারপরেই আসে 2023 সালের সেপ্টেম্বর মাস, যেখানে আমেরিকা বলে ওঠে যে বাংলাদেশের কিছু পলিটিশিয়ানস এবং লিডাররা বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করান না, আর আমরা এদের প্রতি স্যাংশন লাগাবো। কোইন্সিডেন্টলি ওই সময়ই ইউএনের একটি বৈঠকের জন্য শেখ হাসিনা যোগদান করতে
ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সময় বুঝে ইউএসএর এই স্যাংশনের পদক্ষেপটা মূলত গ্লোবালি শেখ হাসিনাকে বেইজ্জত করার একটি গভীর চক্রান্ত ছিল। ইউএসএর একটাই কথা যে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের চিন্তাভাবনার জন্যই নাকি এই স্যাংশনটা তারা লাগাচ্ছে। কিন্তু হাস্যকর বিষয় এটাই, আপনারাও একটু ভেবে দেখবেন যে পাকিস্তানে এতদিন পর্যন্ত যে ইলেকশন হয়ে আসে সেটা কিন্তু পুরোপুরিভাবে পাকিস্তান আর্মি সেখানকার ইলেকশনটাকে গ্রিপ করে রাখে। আর এটাতে ইউএসএর কিন্তু কোনো রকম কখনো প্রবলেম হয়নি। আপনারা অন্যান্য দেশগুলির দিকে নজর দিলেই বুঝতে পারবেন যে সৌদি আরবে প্রিন্স বসে আছে, এছাড়াও অন্যান্য দেশগুলিতে ডিক্টেটররা বসে আছেন। আর এতে করে আমেরিকার কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না, কারণ সেই সমস্ত দেশগুলির সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ ভালো। বাট এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে ইউএসএ কেন এত চিন্তিত আপনারা কখনো কি ভেবে দেখেছেন? আর আমি যে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে এত কিছু বিশ্লেষণ করছি, আপনারা কিন্তু এতক্ষণে কম বেশি প্রত্যেকেই বুঝে গেছেন যে আমেরিকার দারুণ ইন্টারেস্টিং একটা ম্যাটার কিন্তু এই বাংলাদেশের ভিতরে লুকিয়ে রয়েছে। যেটা ইউএসএ চাচ্ছিল যে বাংলাদেশে বিএনপি পার্টি জিতুক আর এই সেন্ট মার্টিন দ্বীপে তাদের আগ্রাসন বাড়ুক। এতক্ষণ আমরা ছিলাম 2023 সালের সেপ্টেম্বর মাসে, এরপরেই আসে নভেম্বর 2023, যেখানে বাংলাদেশের লোকাল নিউজ পেপারে একটি খবর ছাপা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয় ইউএসের তরফ থেকে শেখ হাসিনাকে, যে তিনি যদি প্রধানমন্ত্রী পদ থেকে সরে না দাঁড়ায় তাহলে নাকি শেখ হাসিনাকে তার পরিণাম ভুগতে হবে। আর এই খবরটি যখন গ্লোবালিভাবে ছড়তে থাকে তখন কিন্তু ইউএসএ সরাসরি এই খবরটিকে খারিজ করে দেয়। বাট স্টিল শেখ হাসিনার সাথে এখনো পর্যন্ত যা যা হয়েছে তাতে করে মনে হয় সেই লোকাল নিউজ পেপারে যে বিষয়টি ছাপা হয়েছিল সেখানে কিছু না কিছু সত্যি তো অবশ্যই ছিল। এই ভিডিওতে আমরা রয়েছি 2023 সালের নভেম্বর মাসে। এরপরেই আসে জানুয়ারি 2024, যখন বাংলাদেশে ইলেকশন হবার কথা ছিল। আর ইউএসএ কি করলো? ইলেকশনের ঠিক আগেই ইউএসএর কিছু অফিসিয়ালসদের বাংলাদেশে পাঠালো শেখ হাসিনা সরকারের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে সমস্ত পার্টির নেতারা রয়েছেন, অর্থাৎ জামায়াতে ইসলামী এবং বিএনপির যে সমস্ত পার্টির নেতারা, তাদের সঙ্গে একটি মিটিং করবার জন্য ইউএসএ সরাসরি তাদের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অফিসিয়ালসদের কিন্তু বাংলাদেশে পাঠালো। American diplomats have been there were reports before elections that American diplomats have been talking not just to the opposition but to Jamaat. জামায়াতে ইসলামী এমন এক অর্গানাইজেশন যাদেরকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরাসরিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ ইলেকশনে অংশগ্রহণ করার থেকে, এবং পরবর্তী সময়ে কিন্তু জামায়াতে ইসলামীকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। আর এই ধরনের পার্টির লোকজনের সাথেই নাকি আমেরিকার অফিসিয়ালসরা বাংলাদেশের ইলেকশনের আগে মিটিং করেছে। একবার ভাবতে পেরেছেন বিষয়টা? যাই হোক, তারপরেই আসে জানুয়ারি 2024 ইলেকশনের টাইম। বাংলাদেশে বিএনপি ঘোষণা করে যে 2024 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ইলেকশনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আর জামায়াতে ইসলামী তো কোর্টের রায়ে পুরোপুরিভাবে ব্যান। তো অলমোস্টভাবে একতরফা আবারও কিন্তু আওয়ামী লীগ 2024 সালে বাংলাদেশের ইলেকশনে জিতে যায় এবং বাংলাদেশের ক্ষমতায় কিন্তু পুনরায় ফিরে আসে। আর এরপরেই বাংলাদেশের রেজিম চেঞ্জ করার পুরো অপারেশনটা তোড়জোড় শুরু হয়ে যায়। তো এই যে ডোনাল্ড লুপকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন ইউএসের ডিপ্লোম্যাট। বাংলাদেশ ইলেকশনের পরপরই তিনি কিন্তু নাই করেও 3 বার বাংলাদেশ ভিজিট করেছেন। তার শেষবারের বাংলাদেশ ভিজিট ছিল 15 মে থেকে শুরু করে 20 মের মধ্যে। আর বাংলাদেশে গিয়ে তিনি বারবার বলেছেন যে আমরা চাই বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, বাংলাদেশ আরও উন্নত হোক, তার জন্যই আমাদের শুভকামনা। এইসব হেলাতেরা বিভিন্ন রকম কথা কিন্তু তিনি বলেছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল কিন্তু আলাদা। কারণ আমি আপনাদের সামনে কিন্তু বলতে চলেছি যে বিষয়গুলি, সেগুলি কিন্তু একদম অথেন্টিক এবং পিওর। তো আমরা কি দেখলাম যে ডোনাল্ড লুপ শেষবার বাংলাদেশ ভিজিট করার পরপরই কিন্তু বাংলাদেশের ফর্মার আর্মি চিফের ওপর ইউএসএ সরাসরি স্যাংশন লাগিয়ে দেয়। ডোনাল্ড লুপ লোকটা নিজেই কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, কারণ ইনি সাউথ এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে কিন্তু আমেরিকার কথা পেশ করেন। আর যখন পাকিস্তানে ইলেকশন হয়েছিল তখন কিন্তু এই ডোনাল্ড লুপের ওপর সরাসরি অভিযোগ উঠেছিল যে তিনি নাকি বলেছিলেন যে ইমরান খানকে পাকিস্তানের পাওয়ার থেকে সরাতে হবে, নয়তো ইউএসএ সাপোর্ট করবে না পাকিস্তানকে। তো এমন এক ব্যক্তি এই ডোনাল্ড লুপ, যিনি পাকিস্তানের রেজিম চেঞ্জ করার কথা বলেছিলেন। আর এই ব্যক্তি বাংলাদেশে ইলেকশন হওয়ার পর একবার নয়, দুবার নয়, 3 বার ভিজিট করেছেন। এনার তৃতীয়বার বাংলাদেশ ভিজিট করার পর মে মাসের শেষের দিকে শেখ হাসিনা কিন্তু ওপেনলিভাবে বলে দিয়েছেন যে একটি সাদা চামড়ার দেশ, একটি খ্রিস্টান দেশ বাংলাদেশের ভেতরে দুটি কাজ করতে চায়।
প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের একটি আইল্যান্ডকে তারা সামরিক ঘাঁটি বানাতে চায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের কিছু রাজ্য এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে তারা একটি নতুন খ্রিস্টান দেশ বানাতে চায়। আর এটা আমি কখনোই হতে দেব না। আর এই কথা হাসিনা বলেছেন 27শে মে 2024-এর আশেপাশে। তো শেখ হাসিনা এটাও বলেছেন যে সাদা খ্রিস্টান দেশটি চাচ্ছে আমার সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে এবং তারপরে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের পাওয়ারে আনতে। আর এটা কিন্তু জলের মতন পরিষ্কার ছিল যে শেখ হাসিনা নাম না করে সরাসরি ইউএসের কথাই কিন্তু বলেছেন। তখন কিন্তু এই শেখ হাসিনার কথাগুলিকে ইউএসএ এবং বাকি লোকজনেরা সরাসরি হেসে দিয়ে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু আজকে যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশের, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে যে শেখ হাসিনা 2024 সালের মে মাসে যা বলেছিলেন তা তিনি আরও আগেই কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছিলেন। এরপরেই আসে জুন মাস, অর্থাৎ 5ই জুন বাংলাদেশে হাইকোর্ট একটি রায় দেন। যে রায়টা ছিল 1971 সালে মুক্তিযোদ্ধাদের আত্মীয়দের 30% রিজার্ভেশন সরকারি কর্মক্ষেত্রে দেওয়া হবে। আর এরপরেই কিন্তু স্টুডেন্টসরা এই রায়ের প্রতি প্রোটেস্ট শুরু করে এবং তারপরেই কিন্তু শেখ হাসিনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তিনিও দাবি জানায় যে এই রায় যেন বদলে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে স্টুডেন্টস প্রোটেস্ট একটা বিশাল ভায়োলেন্সে কিন্তু পরিণত হয়ে যায় পুরো কদমে সারা বাংলাদেশ জুড়ে। এবং 17ই জুনে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে পুরো দেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু 17ই জুনের পরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট সরকারের কথা মেনে নেয়, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে বদলে দিয়ে স্টুডেন্টসদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়। আর এটা 21শে জুলাই 2024 সালে কিন্তু সুপ্রিম কোর্ট পুনর্ভাবে কিন্তু একটি নতুন রায় দেয়, যেটা পুরোপুরিভাবে ছাত্রদের পক্ষেই গিয়েছিল। তো এরপর স্টুডেন্টসদের আন্দোলন করার আর কোনো কিন্তু পয়েন্ট থাকে না। কিন্তু 4 দিন পর আবারও একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে সারা বাংলাদেশ জুড়ে। এখন একটি নতুন নাম আপনাদের সামনে আসতে চলেছে, যে নামটি আমি সবার প্রথমেই আপনাদের জানিয়েছিলাম, পিটার হাস। ইনি বাংলাদেশের ভেতরে ইউএসের পক্ষ থেকে অ্যাম্বাসেডর হয়ে প্রতিনিধিত্ব করেন। তো এই অ্যাম্বাসেডর 2021 সালে বাংলাদেশে ইউএসের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। আর হঠাৎ করেই তিনি 25শে জুলাই 2024 সালে বাংলাদেশ ছেড়ে চলে যান। আর এই ঘটনার ঠিক 10 দিনের মধ্যে বাংলাদেশ সরকার পড়ে যায়। তো 25শে জুলাই পিটার হাস কি এমন জানতো যে হঠাৎ করে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন? আর তিনি বাংলাদেশ ছাড়ার 2 দিন পরে অর্থাৎ 27শে জুলাই 2024 তারিখে আবার নতুন করে আন্দোলন শুরু হলো। যেখানে 21শে জুলাই ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছিল, তাহলে 27শে জুলাই আবার নতুন করে কেন আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখানে যারা আন্দোলনকারীরা ছিলেন তারা নতুন একটি ডিমান্ড নিয়ে, অর্থাৎ 9টি দফা নিয়ে কিন্তু তারা আন্দোলনটা আবার শুরু করেন। অর্থাৎ 27শে জুলাই থেকে কিন্তু তারা এই 9টি দফা নিয়ে আবার আন্দোলন করা শুরু করে, যেখানে বিভিন্ন রকম এজেন্ডা ছিল। তার মধ্যে কয়েকটি এজেন্ডা আমি আপনাদের বলছি, যেখানে কিন্তু আন্দোলন চলাকালীন যে সমস্ত ছাত্রদের ধরে নিয়ে বন্দি করা হয়েছিল তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। এছাড়াও আন্দোলনে যারা নিহত হয়েছিল তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর ধীরে ধীরে এই এজেন্ডা কমতে কমতে 9 দফা দাবি থেকে 1 দফা দাবিতে গিয়ে ঠেকে, আর সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। তো এখন পর্যন্ত যে গেম প্ল্যান চলছিল পুরো বাংলাদেশে, সেটা এবারে ওপেনলিভাবে শুরু হয়ে যায়। ডিমান্ড একটাই, প্রধানমন্ত্রীর ইস্তফা। তো 4 আগস্ট 2024 এই 1 দফা দাবি নিয়ে বিশাল আন্দোলনে সামিল হয় পুরো বাংলাদেশ। কথা ছিল শান্তিপূর্ণ আন্দোলন হবে, তবে 4 আগস্ট 2024 তারিখে আন্দোলনে প্রায় 100 জনেরও ওপরে তরতাজা প্রাণ কিন্তু চলে যায়। আর 5 আগস্ট 2024 তারিখে এই আন্দোলন সরাসরি গণভবনের দিকে এগোতে শুরু করে। আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখতে পারবেন যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে তার ঘরের ভেতরে গুলি করে হত্যা করেছিল, আর ওই ঘরেই শেখ হাসিনা কিন্তু 5 আগস্ট 2024 সালে বসেছিলেন। আর সেখানেই বাংলাদেশের আর্মি চিফ তাকে বলে যে আপনার হাতে 45 মিনিট সময় রয়েছে, আপনি দেশের প্রধানমন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করুন এবং অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিন, আর এটাতেই আপনার ভালো। আর তারপরে তিনি কিন্তু বায়ুসেনার কপ্টারে উঠে ভারতে চলে আসেন,
অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিয়ে সরাসরি বায়ুসেনার কপ্টারে উঠে তিনি সরাসরি ভারতের ত্রিপুরাতে, ভারতের আসাম রাইফেলসের যে সেনাঘাঁটি রয়েছে ত্রিপুরাতে, সেখানে কিন্তু তিনি অবতরণ করেন এবং তারপর সেখান থেকে তিনি কিন্তু সরাসরি ভারতের হিন্দল এয়ারপোর্টে কিন্তু অবতরণ করেন। কিন্তু আমি আপনাদের কিছুক্ষণ আগেই পিটার হাসের কথা কেন বললাম, কারণ এই পিটার হাস ইনি কিন্তু নিজেও একটা ইন্টারেস্টিং চরিত্র। কারণ বাংলাদেশের কি অপোজিশন পার্টি বিএনপি এই পিটার হাসকে বলেন ভগবানের অবতার। আর যাই হোক, কোনো দেশের ভেতরে অন্য কোনো দেশের অ্যাম্বাসেডারকে তো সেই দেশের রাজনীতি ব্যক্তিরা ভগবান বলেছে এমনটা আমি কখনো আজ অবধি শুনিনি। তো যাই হোক, বাংলাদেশের বিএনপির এমনটা মনে করেন, এতে আশ্চর্য হওয়ার কোনো রকম কিছু নেই। তো যাই হোক, এই পিটার হাস আর বিএনপি সংগঠনের মধ্যে এমন কিছু তো একটা ব্যাপার অবশ্যই রয়েছে যার জন্য বিএনপি ভগবান তুল্য মনে করেছিল এই পিটার হাসকে। তো যাই হোক, যেটা কথা ছিল, শেখ হাসিনা ভারতে এসে ইউকেতে যাবে এবং অ্যাসাইলেমের জন্য অ্যাপ্লাই করবে। এমনটা এই কারণেই, কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা ইউকের সিটিজেনশিপ ছিল, কিন্তু ইউকে শেখ হাসিনাকে অ্যাসাইলেম দিতে না করে দিয়েছে। এছাড়াও ইউএসএ কি করেছে জানেন? ইউএসএ শেখ হাসিনার ভিসাকে পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে। এর মানে এটাই যে শেখ হাসিনা ইউএসএতে এন্টার অবধি করতে পারবে না। আপনারা হয়তো বা জানেন যে ইউএসএ এবং কানাডাতে কারা থাকে, শেখ মুজিবরের হত্যাকারীরা, এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। যেখানে বাংলাদেশ তাদের অ্যারেস্ট করতে পারেনি, তারা সরাসরি কানাডা এবং ইউএসএতে গিয়ে শরণ নিয়েছিলেন, আর তারা আজ অবধি কিন্তু ওখানেই রয়েছে। তো শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের টাকার ওপর যেখানে ছাপা রয়েছে, তার হত্যাকারীদের কানাডা এবং ইউএসএতে জায়গা দিতে পারে, বাট শেখ হাসিনাকে নয়। এবার এদিকে দেখুন, অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস খান শপথ গ্রহণ করলেন, যে কিনা ইউএস নোবেল লরিয়েট, যাকে ইউএস ভীষণভাবে পছন্দ করেন। তো ঠিক কি হয়েছিল দেখুন, 6 অগাস্ট সকাল 8টার দিকে দ্য প্রিন্টে একটা কিন্তু আর্টিকেল ছাপা হয়। তো আমি যখন সেই আর্টিকেলটিকে পড়া শুরু করি, তখন আমি এই ডক্টর মোহাম্মদ ইউনুস খানের নামটা প্রথম শুনতে পাই, এবং শুনতে পাওয়ার পর আমারও মনে একটা কিউরিওসিটি তৈরি হয় যে কে এই ডক্টর ইউনুস খান, তাকে নিয়ে একটু স্টাডি করা যাক। এবং তার কিছুক্ষণ পরেই আমি কিন্তু নিউজে দেখতে পারি যে বাংলাদেশে যারা আন্দোলনকারীরা ছিলেন তারা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সেই অন্তর্বর্তী সরকারকে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে যে তিনি কিছু অ্যাডভাইস দিন। Updates first up from Bangladesh. Now, 3 days after Sheikh Hasina resigned as the Prime Minister of Bangladesh and fled to India, Nobel laureate Muhammad Yunus has been sworn in as the chief advisor of the interim government. তো তারপরে কিন্তু ডক্টর ইউনুস খান এই প্রস্তাবটিকে কিন্তু মেনে নেয়। বাহ ভাই বাহ, কি সুন্দর একটা চিত্রনাট্য। আর সন্ধ্যা হতে হতে ইউনুস খানের তরফ থেকে আরেকটি আপডেট আসে যে তিনি নাকি অন্তর্বর্তী সরকারকে লিড করতেও তিনি রাজি হয়ে গেছেন। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তো এবার বুঝুন, বাংলাদেশে শুধু রেজিম চেঞ্জ করা হয়নি, বরং কে শাসন করবে এবং কাকে শাসন করার জন্য বাছাই করা হয়েছে সব কিছু কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই সব কিছু ঠিকঠাক করা হয়ে গিয়েছিল। যিনি নোবেল প্রাইজ পেয়েছেন ইউএসএর তরফ থেকে, ইউএসএ যাকে খুব ভালোভাবে পছন্দ করেন এবং যিনি কিনা 15 বছর থেকে ইউএসএতেই রয়েছেন, সেই ব্যক্তি নাকি এবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। তো এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই ডক্টর মোহাম্মদ ইউনুস খান কিন্তু শেখ হাসিনাকে একদমই আগাগোড়া পছন্দ করেন না। আর এসবের মধ্যে যদি এক কথায় সবটা বুঝি, এমন একটা নেশন যাকে পূর্ব পরিকল্পিতভাবে 1 মিনিটে, জাস্ট 1 মিনিটে শেষ করে দেওয়া হলো। স্টুডেন্টরা এই কথা একদমই জানতে পারলো না যে তারা যার জন্য আন্দোলন করলেন, যে কোটার জন্য তারা আন্দোলন করলেন, যেখানে চাকরির ক্ষেত্রে মেধাবীদের এগিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করলেন, তারা এটা ভুল করেও বুঝতে পারলেন না যে আন্দোলনের পেছনে আসলে ইন্ধনটা জুগিয়েছিল অলমাইটি আমেরিকা। কারণ যে আন্দোলন তারা করেছিলেন, যেখানে মেধাবীরা চাকরি পেতেন, যাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকতো, যে কোটার জন্য তারা আন্দোলন, তারা জাস্ট এটুকু বুঝতে পারলো না যে আন্দোলনের নামে বাংলাদেশে যে রাষ্ট্রীয় সম্পদগুলি ধ্বংস করা হয়েছে, যে হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে, তার জন্য বাংলাদেশের ইকোনমি কতটা ডাউনে চলে গেছে, বাংলাদেশের জিডিপি কতটা ডাউনে চলে গেছে, বাংলাদেশের টাকার মান কতটা নিচে নেমে গেছে, তারা এটা কিন্তু ভুলেও বুঝতে পারেনি। অর্থাৎ যে চাকরির জন্য ছাত্ররা আন্দোলন করেছিলেন, যে চাকরির ক্ষেত্রে কোটার জন্য আন্দোলন আপনারা করেছিলেন, আপনারা হয়তো বা এতটুকু বুঝতে পারলেন না যে দেশের ইকোনমি সরাসরি ডাউনের দিকে চলে যায়, সেই দেশে আগামী 5 বছর কেন, 10 বছর কেন, আগামী 20 বছরের মধ্যেও চাকরি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ যে কোটার জন্য ছাত্ররা আন্দোলন করলেন, সেই ছাত্ররাই এবার চাকরি থেকে বঞ্চিত হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। কারণ বাংলাদেশ
বাংলাদেশের জিডিপি এবং ইকোনমি কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে এবং এর যে ভরাট বা এর যে পূরণ, এই পূরণ করতে করতে কিন্তু বাংলাদেশের আরও 30 থেকে 35টি বছর কিন্তু লেগে যাবে এবং এর পরবর্তীতে বাংলাদেশের জন্য কি রয়েছে সেটা কিন্তু আমরা এর পরের আরেকটি ভিডিওতে নিয়ে আসব, যেখানে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছে সেই বিষয় নিয়েও আমরা কিন্তু একটা বিশ্লেষণ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো প্রপার ইনফরমেশন সহকারে। কারণ আমরা যে ভিডিওগুলি বানাই সেগুলি কিন্তু প্রপার ইনফরমেশন নিয়ে তারপরেই কিন্তু আমরা আপনাদের সামনে এই ভিডিওগুলি তুলে ধরি। আশা করছি আপনারা এই বাংলাদেশের পুরো পরিস্থিতির পিছনে যে চক্রান্তটা কাজ করেছে সেই বিষয়ে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। তো বন্ধুরা, এ ধরনের আরও গুরুত্বপূর্ণ লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।